স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে ময়মনসিংহে জনসভায় বক্তৃতা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে বেলা ১১টার পর রাজধানীর গুলশানের বাসা থেকে রওনা হয় তার গাড়িবহর। এরই মধ্যে জনসভাস্থল, সার্কিট হাউস ময়দান বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। আশপাশের সড়কে অবস্থান নিয়েছেন অনেকে। একই দিনে বিএনপির চেয়ারম্যান গাজীপুর ও রাজধানীর উত্তরায় জনসভায় ভাষণ দেবেন। সফরসূচি অনুযায়ী ময়মনসিংহ থেকে ফেরার পথে সন্ধ্যা ৬টায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। এরপর সন্ধ্যায় ভাষণ দেবেন রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায়। বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন এবং নির্বাচনী সমাবেশের মাধ্যমে ওনার বক্তব্যের মাধ্যমে ফুটে উঠবে আগামী দিনে আমাদের শুধু ময়মনসিংহ জেলা নয়, ময়মনসিংহ বিভাগের সকল উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র এবং ময়মনসিংহের অনেক উন্নয়নের যে সমস্ত বাকি রয়েছে এখন পর্যন্ত সেই সমস্ত উন্নয়ন কর্মসূচিগুলি সামনের দিকে যাতে বাস্তবায়ন করা যায় এবং সেই কর্মসূচিগুলি কী কী কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলি আজকে মূলত উনি ওনার বক্তব্য উঠে আসবেন। ময়মনসিংহের ভালো কাজ যত বলেন তারা মানুষ উচ্ছ্বসিত উৎফুল্লিত, কারণ বাংলাদেশের মানুষ এই 12 ফেব্রুয়ারির মাধ্যমে ভোটের অধিকার ফিরে পাবে। আর আমরা চাই তারেক রহমানের কাছে যাতে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, জনগণের অধিকার ফিরে পাক। ওনার আশায় নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। তো ওনার সাথে আমাদের অনেক ইন্সপায়ার হবে, আমরা মাঠ পর্যায়ে কাজ করতে অনুপ্রেরণা পাবো এবং ওনার যে দিক নির্দেশনা নির্বাচন কেন্দ্রিক এবং নির্বাচন পরবর্তী দেশ গঠনের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। দর্শক, তারেক রহমানের নির্বাচনী জনসভার বিষয়ে জানাতে এবারে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান। কথা বলবো তার সঙ্গে। মাহমুদুল, তারেক রহমান কি জনসভাস্থলে পৌঁছেছেন? সার্বিক অবস্থা আমাদের জানান। আনোয়ার, তারেক রহমানের আগমন উপলক্ষে ময়মনসিংহ নগরী মিছিলে মুখরিত হয়ে উঠেছে। নগরীর প্রতিটি এলাকা, অলি গলি এবং সমাবেশস্থলের আশেপাশে শুধুমাত্র তারেক রহমানের আগমনের জয়ধ্বনি দিচ্ছেন তার নেতাকর্মীরা এবং তার শুভাকাঙ্ক্ষীরা বা তার কর্মী যারা রয়েছেন তারা। এখন পর্যন্ত সমাবেশস্থলে তারেক রহমান এসে পৌঁছাননি। আমরা সমাবেশের যে মাইক চলছে সেখানের ঘোষণা অনুযায়ী জানতে পেরেছি তিনি ময়মনসিংহের খুব কাছাকাছি চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি ময়মনসিংহে এসে পৌঁছবেন এবং প্রথমে উনি সার্কিট হাউসে এসে উঠবেন, সেখান থেকে তিনি জনসভায় যোগ দিবেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সমাবেশস্থলের আশেপাশের পুরো এলাকায় কিন্তু ইতিমধ্যে বিএনপির নেতাকর্মী দ্বারা ভরে গেছে। আমরা দুপুর 12টা থেকে দেখেছি যে মিছিল নিয়ে ছোট ছোট মিছিল প্রথমে এসেছে, এখন বড় বড় মিছিলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশস্থলের দিকে যাচ্ছে এবং মিছিলে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এই সার্কিট হাউস মাঠের আশেপাশের এলাকা। আমরা দেখছি যে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন যে তারেক রহমান আসছে, খুশি খুশি লাগছে। এছাড়াও নানা বাণী দিয়ে তারেক রহমান তারা স্বাগত জানাচ্ছেন। এই এলাকার যারা বিএনপির নেতাকর্মী তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল যে তাদের প্রিয় নেতা তাদের কাছাকাছি আসবেন এবং আজকে সেই আমেজ সৃষ্টি হয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে ময়মনসিংহ বিভাগের 24টি আসনের 24 জন যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন তাদেরকে তারেক রহমান মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। এছাড়া এই ময়মনসিংহ বিভাগের যে সকল উন্নয়ন কর্মকাণ্ড প্রয়োজন সেই বিষয় নিয়ে কিন্তু তিনি আজকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে থাকবেন বলে আমাদেরকে নেতাকর্মীরা জানিয়েছেন। তবে নির্বাচনের মধ্যে এই নির্বাচনী জনসভা একটি জনসমুদ্রে পরিণত হবে এমনটাই প্রত্যাশা করেছিল এখানকার আয়োজকরা এবং তার অনেকটা নমুনা কিন্তু আমরা দেখতে পেরেছি। ইতিমধ্যে মাঠের অধিকাংশ অংশই কিন্তু ভরে গেছে এবং আশেপাশের রাস্তাঘাট সব কিন্তু জি মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।
নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দিলেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এই আশ্বাস দেন তিনি। আরও বলেন, যারা নির্বাচনে জেতার আগেই মা বোনদের গায়ে হাত দেয় এবং বিরোধী মত দমনে কঠোর হয়, তারা জিতলে দেশ কতটা নিরাপদ থাকবে সেই প্রশ্ন রয়ে যায়। বক্তৃতায় শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তবে জামায়াত তাদেরকে ছেড়ে দেবে না। একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত, দুইটা তো একসাথে চলে না। এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোনো দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। চট্টগ্রাম 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ঋণখেলাপি হওয়ায় গত 18 জানুয়ারি সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে ইসি। এতে তার প্রার্থিতা বাতিল হয়। এরপর ইসির দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির এই নেতা প্রার্থী হাইকোর্টে রিট করেন। তারই প্রেক্ষিতে আদালত সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের যদি সাহস থাকতো তবে দেশে এসে আইনের আশ্রয় নিত, কিন্তু সেই সৎ সাহস নেই বলেই তারা পালিয়ে আছেন। যেসব দেশে আওয়ামী লীগের লোকজন পালিয়ে রয়েছেন তাদের ফেরত দিতে ওই সব দেশের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে 63তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রশিক্ষিত 4 জন কারারক্ষীকে পুরস্কার প্রদান করা হয়। নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই। আর ওনাদের যদি সাহস থাকতো ওনার দেশে এসেই বলুক, ওনা আইনের আওতায় আছে, আইনের আশ্রয় নিয়ে আইসা বলতো। যেহেতু সাহস নাই দেখই তো পালায় পালায় বলতেছে। আর এখানে যারা ধরেন যারা সাপোর্টার আছে, এখানেও তাদের ওইরকম কোনো সাপোর্টার নাই। ওনাদের যাদের সাপোর্টার ছিল এবং যে সন্ত্রাসীগুলি ছিল, এরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, এরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তারা এই যে ফ্যাসিস্ট জঙ্গি যেগুলি ছিল, এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে, বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিছে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাইদ হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রহমান সহ 30 জনকে আসামি করা হয়। তবে গ্রেফতার আছেন মাত্র 6 জন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। 2024 সালের 16 জুলাই রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তৎকালীন সরকার উল্টো হত্যা মামলা দায়ের না করে হত্যাকারী যারা ছিলেন তারা নিজেদের রক্ষার জন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিলেন। 25 জন সাক্ষী এই মামলায় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অকাট্য নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে মামলার রায় দ্রুত হবে, কারণ অনারেবল ট্রাইব্যুনাল এটা অপেক্ষমান তালিকায় রেখেছেন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।